সৃষ্টি করি, তাদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে যে তারা পরনির্ভরশীলতা থেকে রেহাই পাবে, এই কাজে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করি। এটাতে মোটামুটি আমাদের সফলতা আসছে। এই কর্মসূচির মাধ্যমে আমরা গ্রামের মানুষেরকে উদ্বুদ্ধ করি, কৃষি ঋণ সরবরাহ করছি, সাথে সাথে তাদেরকে সমবায়ের মাধ্যমে সংগঠিত করে তাদের নিজস্ব পুঁজি গঠনের ব্যবস্থা করছি। এই নিজস্ব পুঁজি গঠনের মাধ্যমেও তাদের নিজস্ব পুঁজি গঠন হচ্ছে, সাথে সাথে আমরা তাদেরকে পুঁজি সরবরাহ করে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করতে পারছি। কর্মক্রমে কার্যক্রমের সফলতার উপর নির্ভর করে বিভিন্ন ডোনার এজেন্সি, বিভিন্ন সাহায্যদাতা সংস্থা আমাদেরকে বিভিন্ন প্রজেক্টে বিআরডিবিকে সমবায়ের মাধ্যমে সমবায়ীদেরকে সাহায্য করার জন্য আগে এসছে। বর্তমানে বিআরডিবির বিভিন্ন প্রকল্প কাজকর্ম চলতেছে। এর পরবর্তীতে আমাদের বিআরডিবির তরফ থেকে বা সরকারের তরফ থেকে দেখতে পারলে যে দেশের অর্ধেক নারী সমাজ কর্মহীন অবস্থায় কাজ করে, তাদের সচেতনতার অভাব আছে, তাদের পরিবারে তাদের আত্মবিশ্বাস খুবই সীমিত, যেহেতু তারা দৈনন্দিন সারা বছর সারাদিনের সংসারের কাজ করে, কিন্তু তারা কোনো আর্থিক যোগান পরিবারকে দিতে পারে না। বিধায় ওই সমাজে বা পরিবারে তাদের কিছুটা অবস্থান নড়বড়ে অবস্থা থাকে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে 1975 সন থেকে বিআরডিবি মহিলা কর্মসূচি নামে তখন এই কর্মসূচি চালু করে। এটার মূল উদ্দেশ্য ছিল যে কার্যক্রমের মাধ্যমে তাদেরকে গ্রামের সমাজে পরিবার সীমিত রাখার এবং পরিবারের উন্নয়নের জন্য ব্যবস্থা করবে। পরিবারের সারাদিন দৈনন্দিন কার্যক্রম পরিচালনার পরে, কার্যক্রম শেষ করার পরে তারা নিজেরা কিছু সময় পায়, ওই সময়ের মধ্যে তারা নিজেরা কিছু কাজকর্ম করে তারা নিজের পরিবারের কিছু আর্থিক যোগান দিতে পারে। তখন তাদেরকে আমরা ঋণের সুব্যবস্থা করি। এই ঋণের মাধ্যমে আমাদের বর্তমানে সরবরাহ পুঁজির সৃষ্টির মাধ্যমে আমরা অগ্রণী পালন করতে সক্ষম হয়েছি। এই মহিলারা বর্তমান দেখছি যে তারা এখন পরিবারের বোঝা না হয়, তারা পরিবারের একটা অ্যাসেট রূপে পরিণত হয়েছে। অনেক পরিবারে আছে যে তারা বছরে কিছু বাড়তি ইনকাম তাদের পরিবারকে যোগান দিতে পারতেছে। এই কার্যক্রম পুরা পরিচালনা বিআরডিবি মূল উদ্দেশ্য যেটা ছিল পুঁজি সংগঠন, পুঁজি গঠন, ঋণ সরবরাহ, এই সমস্ত কার্যক্রমগুলো করতে গিয়ে দেখা গেছে যে মোটামুটি আমাদের বর্তমানে বিআরডিবি পুরা বাংলাদেশে প্রায় 500 কোটি টাকার মতো নিজেদের সমবায়তে নিজেদের সম্পদ, নিজেদের মূলধন সৃষ্টি করতে পারছে। সাথে সাথে বিআরডিবি কৃষিখাতে এই পর্যন্ত 840 কোটি 60 লক্ষ টাকার মতো ঋণ দান করছে এবং 671 কোটি 10 লক্ষ টাকার মতো ঋণ আদায় করছে। আদায়ের হারও আমাদের প্রায় 82%। দারিদ্র বিমোচনে এ পর্যন্ত 21,960 লক্ষ টাকা দান করছে। কৃষির থেকেও দারিদ্র বিমোচনের কার্যক্রম অনেক আগে গেছে। এগুলা আদায়যোগ্য ঋণ থেকে লক্ষ টাকা 972 কোটি 63 লক্ষ টাকা আদায় সক্ষম হয়েছে এবং ঋণের আদায়ের হার 97%। এটা হচ্ছে জাতীয়। সাথে সাথে আমাদের সীতাকুণ্ড উপজেলাতেও আমরা কৃষি, মহিলা এবং বিদ্যুৎ খাতে এই পর্যন্ত 3 কোটি 14 লক্ষ টাকা ঋণ দান করতে সক্ষম হয়েছি এবং এই ঋণের আদায়যোগ্য টাকা থেকে আমরা 2 কোটি 80 লক্ষ টাকা আদায় করতে সক্ষম হয়েছি। তার মধ্যে 87% আমাদের আদায়ের হার। আমাদের সীতাকুণ্ডের মহিলা, পুরুষ এবং বিদ্যুৎহীনদের যে পুঁজি গঠন, বিআরডিবিকে এখন সাধারণ কর্মসূচি ছাড়াও অর্থাৎ কৃষি সমবায় সমিতি, মহিলা সমবায় সমিতি, এটাকে আমরা সাধারণ কর্মসূচি হিসাবে ধরে নিই। তার মধ্যে আমাদের একটা প্রকল্প এখানে শেষ হয়েছে, এটা পদাবি পল্লী দরিদ্র কর্মসূচি। ওই প্রকল্প শেষ হওয়ার সাথে সাথে সীতাকুণ্ডে আরেকটা প্রকল্প বর্তমানে চালু অবস্থায় আছে। এটা হচ্ছে পল্লী জীবিকা প্রকল্প। এই প্রকল্প এখানে সাকসেসফুল, সফলতার সহিত পালিত হচ্ছে। আমরা সেই
সেই হিসাবে পুরো বাংলাদেশে এখন 14টা প্রকল্প চালু আছে। এই প্রকল্পগুলা বাংলাদেশের অন্যান্য প্রকল্প মধ্যে আমরা বিআরডিবি যে প্রকল্পগুলো চালু আছে মোটামুটি এটা সফলতা অনেকটা প্রকল্পগুলো চালু আছে। প্রকল্প ছাড়াও সাধারণ কর্মসূচি চালু আছে। তাদের যে কস্ট বেনিফিট হিসাব করে দেখা গেছে বিআরডিবি প্রকল্পের বা বিআরডিবি কার্যক্রমের এটা কস্ট অনেক নিচে অন্যান্য এনজিও গুলোর খরচ খরচ বলতে 100 টাকা। আমরা এই বিআরডিবি কার্যক্রম চালু করতে গিয়ে আমরা শুধু সফল হয়েছি তাও আমরা এই দেশের খাদ্য উৎপাদনে প্রভূত এবং এখন চালু আছে চলবে। এটা আমাদের দেশে যেহেতু মানুষ আমরা এখন দরিদ্র সীমার নিচে এখনো বাস করি, কিন্তু এটা সময় লাগবে। তারপরেও আমাদের অনেক ভুলভ্রান্তি দেখতে পারে না, এগুলোর জন্য অনেক সময় আমাদের কিছু ভুল ত্রুটি হয়। এই ভুল ত্রুটির মাঝে আমরা অনেকটা আগে যাব। আমি আমাদের এখানে যারা সমবায় বা সমবায় ছাড়াও আমাদের বিভিন্ন প্রকল্প বিভিন্ন জায়গাতে আছেন, যারা উপস্থিত আছেন, তাদেরকে অনুরোধ করব, তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা আমরা যে পরামর্শগুলা বা যে প্রশিক্ষণগুলা দেওয়ার উদ্দেশ্য যে আমরা আমাদের আত্মসচেতনতা সৃষ্টি করা, পুঁজি সরবরাহের মাধ্যমে নিজের কর্মক্ষমতা সৃষ্টি করা, এটা যদি সততার সহিত নিষ্ঠার সহিত আমরা সবাই পালন করাতে পারি বা পালন করতে পারি, আমরা আমাদের দেশকে তথা সমাজকে কিছুটা উন্নত করতে পারবো। নিজের অবস্থার উন্নতি হলে সমাজের উন্নতি হবে, সমাজের উন্নতি হলে গ্রামের উন্নতি, গ্রামের উন্নতি হলে ইউনিয়ন উপজেলা দেশের উন্নয়ন করতে। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংক্ষেপে বললাম, আমার অনেক বড় আছিল লিখছিলাম, কিন্তু এটা যদি বলতে যাই অনেক সময় লাগবে, এই জন্য সবগুলো আমি পড়ি নাই। এখন আমরা যাদেরকে নিয়ে কাজ করি এখানে পুরুষ মহিলা সমবায় আছেন, আপনাদের মধ্য থেকে উপকারভোগী যারা আছেন তাদের থেকে কিছু বলার জন্য আহ্বান করতেছি। পুরের জান্নাত নিজামী মেরাদার মুরাদপুর MBBS, পুরের জান্নাত নিজামী মেরাদার মুরাদপুর MBBS। সভাপতির মধ্যে উপস্থিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মহিদুল হক মহোদয়, ভূমি এবং উপস্থিত কর্মকর্তা, চট্টগ্রাম বাংলাদেশ সদস্যদের ভাই বোনরা, সবাই আমার সালাম দিবেন। আসসালামু আলাইকুম। আমি বিআরডিপি এর উক্ত প্রকল্প থেকে বিগত জুলাই মাস 27 তারিখে 5,000 টাকার ঋণ গ্রহণ করেছি। সেই ঋণ শুদ্ধভাবে কাজে লাগিয়ে সুযোগ সুবিধা দিয়ে থাকেন। বিশেষ করে দেশি বৃত্ত পল্লী ঋণের মধ্যে দরিদ্রতা উন্নয়ন প্রশিক্ষণ থেকে আবেদন জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পুরের জান্নাত নিজামী। এই পর্যায়ে আর কেউ এখন আমাদের প্রদীপের মাঠ সংগ্রহ জনাব তখন মালা সকল মাঠ সংগ্রহকে বিজ্ঞানীদেরকে সংগ্রহ করে সমবায়ের মাধ্যমে কিছু ধরনের শপথ নেয়। আজকের বিআরডিবি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আলোচনা সভার সভাপতি আমি সভা উদযাপন করছি মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে
আমি শ্রদ্ধা প্রদান করছি বিভিন্ন অফিস থেকে আগত কর্মকর্তা কর্মচারীবৃন্দকে এবং তাদের সাথে সাথে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সমবায় সমিতির সদস্যবৃন্দ ভাই ও বোনরা, আপনারা সকলে বিআরটিভির পক্ষ থেকে তথা পল্লী জীবিকা প্রকল্পের পক্ষ থেকে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের প্রারম্ভে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দারিদ্র বিমোচনের স্বপ্নদ্রষ্টা এবং রূপকার ডাক্তার অমিত খান মহোদয়কে, যার পথচারণার মাধ্যমে এবং তিনি চেষ্টা করেছিলেন বিত্তহীন লোকদেরকে কিভাবে পুঁজিবাদ আনতে হবে সমবায়ের মাধ্যমে। তারই পরিস্থিতিতে বিআরটিভি তথা আজকে যে সমস্ত এনজিওগুলো ওনার রূপরেখা তৈরি করে গঠিত হয়েছিল, বিআরটিভি এমন একটি সংগঠন যার মাধ্যমে বিভিন্ন সদস্যদেরকে পেশাভিত্তিক প্রশিক্ষণ দিয়ে থাকেন। সেই পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে পুঁজি নাই যার, রুচি নাই তার, পুঁজি আছে যার, রুচি আছে তার। আসলে এই কথাটি ধ্রুব সত্য। তাই সেই সুবাদে আমরা চেষ্টা করছি এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন চেষ্টা করছি যাতে করে পল্লী জীবিকা প্রকল্পের আওতাভুক্ত যে সমস্ত সমবায় সমিতি রয়েছেন তাদেরকে বিভিন্ন ঋণ দানের মাধ্যমে যাতে করে একটু স্বাবলম্বী হয়। আমরা তো পুরোপুরি সেটার চেষ্টা পুরোপুরি অন্তরে আমরা সক্ষম নয়, তবুও চেষ্টা করছি। তো আমার একটি প্রশ্ন থাকবে যাতে করে যারা আমাদের সুবিধামুখী সমবায় রয়েছেন তাদের কাছে বিনীত আকুল আবেদন, আপনারা যথাসময়ের মধ্যে আপনাদের ঋণটি পরিশোধ করবেন এবং আপনাদের যে সমস্ত সঞ্চয় সাপ্তাহিক দেন সেটা আরো বাড়াবার চেষ্টা করবেন। সমবায়ের সংসদীয় হচ্ছে মূল চাবিকাঠি, সেটি যদি সঞ্চয় জমা না থাকে সেই সংগঠনটি কখনো স্বাবলম্বী হতে পারবেন না। তাই আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের সঞ্চয়ের পরিমাণ বাড়ুন এবং আমাদের ঋণগুলি যাদের খেলাপিত আছে প্রতিশত পরিশোধ করবেন। তো সর্বশেষে আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে বিআরটিভির বিভিন্ন যে সমবায় সমিতি রয়েছে এবং বিআরটিভির কার্যক্রম আরো ত্বরান্বিত এবং যাতে আহ্বান রাখিয়ে সবাইকে আমার সালাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। এই বলতে সমবায়ের মধ্য থেকে আর কেউ কিছু বলবেন? কিছু বলার জন্য সম্মানিত প্রধানমন্ত্রী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সমিতির সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বিআরটিভির একটি সুসংগঠিত একটা প্রতিষ্ঠান, তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেশের খেটে খাওয়া মানুষের পক্ষে এবং আপনারা যারা এই সুফল ভোগ করছেন তারা আপনারা সবাই সেটা নিজেরাই উপলব্ধি করছেন যে আসলে বিআরটিভির কতটা প্রয়োজন ছিল এবং কতটা প্রয়োজন আমাদের আছে। আমাদের দেশের লোকজনের পুঁজি বিরাট অভাব, বিআরটিভি বিরাট ভূমিকা। তদ্রূপ কৃষিখাতে যেটা আমাদের টেকনোলজি আছে কিন্তু সেটা প্রয়োগ করে সেটা কাজে লাগানোর জন্য পুঁজি দরকার, সে পুঁজি নাই এবং প্রশিক্ষণের যে ব্যবস্থা সেটাও কিন্তু সীমিত। বিআরটিভি সে প্রশিক্ষণ প্লাস সেই প্রযুক্তি কাজে লাগিয়ে সবার উন্নতির ব্যবস্থা করছে। পাশাপাশি শিক্ষণের মধ্যে আমার এখানে কিছু ব্যবস্থা আছে। সর্বোপরি বিআরটিভি আমাদের সামাজিক জীবনের বিভিন্ন পর্যায়ে অন্যান্য বিরাট ভূমিকা রাখছে এবং আমি আশা করব এই কর্মগুলোকে আরো বিস্তৃতি লাভ করবে এবং আগামীতে খেটে খাওয়া মানুষ যারা এর সুফল ভোগ করছে তারা আরো নতুন লাভ করবে এই প্রত্যাশা ব্যক্ত করি। এই বলতে আমি সংক্ষেপে কিছু
কিছু বলার জন্য আহ্বান করব আমাদের মহিলা কামনা বেগম কামনা ওনার অভিজ্ঞতা আলোচনা কিছু বলার জন্য। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা এবং কর্মচারীদের আমি এই বিআরটিতে 4-5-82 আমি সবাই করি। আমি এই বিআরটি আসলে কিন্তু উপজেলা শিশিরে তারা লেখাপড়া শিখতে পেরেছে, অন্ততপক্ষে তারা নামটা যারা বৃদ্ধ তার নামটা শিখতে পেরেছে। আমি বলবো এখানে এসে আমি অনেক উন্নয়ন হয়েছে আমার। আমি এই বিআরটি থেকে আমাকে 4-5 বিআরটিতে আমি সমবায় করি। বিআরটিতে আমার 12 বিআরটিতে আমার রেজিস্ট্রেশন হয়। তখন থেকে আমি এখানে উপজেলা আমি মেম্বার ছিলাম, বেশিরভাগ মহিলা। এখানে বিআরটি আমার চোখ খুলে দেওয়াটা আমি এখানে এসে আমি মেম্বার হয়েছি এবং এপ্রিল মানে 89 সালে আমি দুটো রাষ্ট্র সফর করি, থাইল্যান্ড এবং ফিলিপাইন। তারপরে আমি এইখানে ভাইস চেয়ারম্যান হই বিআরটিতে, তারপরে আমি চেয়ারম্যান হই এবং এইখানে যারা মহিলারা আছেন তাদেরকে সবসময় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছি, প্রশিক্ষণ দিয়েছে তারা অনেক। আমি মনে করি আমি যেরকম উপকৃত হয়েছি, আমি মনে করি আমার সহপাঠীরা সেরকম উপকৃত হয়েছে। এখানে কর্মসংস্থান আছে, তারা গাড়ি চালক, হাঁস মুরগির খামার এবং আপনার বাংলা পশুপালনের উপরে, আপনার মৎস্যচাষের উপরে, মার্কেটের উপরে, স্বাস্থ্যের উপরে, তারপরে আপনার অনেক জায়গায় তাদেরকে পাঠানো হয়েছে। কুমিল্লা বাদে এবং কুমিল্লা জাহানারা কলেজ ইউনিভার্সিটিতে, আপনার কৃষি বিশ্ববিদ্যালয়, মহিলা বিভিন্ন জায়গায় নিয়ে মহিলাদের অগ্রগতির জন্য, উন্নয়নের জন্য বিআরটিভি তাদেরকে উন্নয়ন করার জন্য সচেতন করেছে। তারা এখন সচেতন হয়েছে। আমি মনে করি তারা অনেক উন্নয়ন, পুরুষের পাশাপাশি তারা অনেক উন্নয়ন হয়েছে। তাছাড়া তো আরো যেন তারা উন্নতি করতে পারে, উন্নয়ন হয়, তাদের লোনের মাধ্যমে তারা লোন দিতেছে সবসময়। আমার মনে হয় আমিও পর্যন্ত প্রায় 8 ঋণ নিয়েছি। মহিলারা অনেকবার ঋণ নিয়েছে, ঋণ নিয়ে তারা সেলাই কাজে, সেলাই মেশিন তারা নিয়েছে, তারা উপকৃত হয়েছে এবং আমি উপকৃত হয়েছি। তা আমি আমার বক্তব্য বিক্রিত করবো, যেহেতু আরো অনেকজন আছে। আমি এগুলো আমার আমি আমাদের যে বর্তমান যে প্রকল্প উপজেলায় চলতেছে জীবিকায়ন প্রকল্প, এই প্রকল্পের প্রকল্প কর্মকর্তা উপজেলা কর্মকর্তা জানাব ওসমান আলী সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সভাপতি সাহেব এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন সমবায় সমিতির
ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দুদের জন্য নমস্কার। আমি বিআরটিভি কর্মসূচিতে নতুন জয়েন করেছি। আমার অভিজ্ঞতা খুবই সামান্য। সেই সামান্য আলোকে আমি পজিটিভ কার্যক্রম সম্পর্কে সামান্য কিছু আপনাদের তথ্য দিচ্ছি। সারা দেশে 152 আমাদের কাজ চলছে। রাজশাহী ও যশোর অঞ্চলে 82টি, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে 50টি, 70টি এবং 152টি থানার কার্যক্রম পরিচালনা করে আসছে। বিআরটিভি একটি বৃহৎ সংগঠন। আমাদের দেশের জনসংখ্যা 70% প্রায় দারিদ্র্য সীমার নিচে। তাদের কথা বিবেচনায় এনে গ্রামের দরিদ্র, হত দরিদ্র মহিলাদের কথা চিন্তা করে প্রতিদিনকার প্রকল্প উদ্ভব হয়েছে। সারা দেশে প্রায় আমাদের এই প্রতিদিনকার প্রকল্প 5 লক্ষ মহিলাদেরকে ঋণ দিয়েছে এবং সফলভাবে এই কার্যক্রম গত 1999 সাল থেকে হয়ে আসছে। এর আওতায় আমাদের সীতাকুণ্ড উপজেলায় সমিতি গঠন হয়েছে মোট 51টি এবং পুরুষ সমিতি 7টি এবং মহিলা সমিতি 44টি। সদস্য সংখ্যা পুরুষ 161 জন, মহিলা 1081 জন, মোট 1242 জন। আদায়যোগ্য 6,63,000, মোট আদায় হয়েছে 5,86,000। মহিলাদের জন্য সমবায় সমিতির ক্ষেত্রে কর্তব্য আদায় করা হয়েছে 58,83,000, মোট আদায়যোগ্য 38,11,000, মোট আদায় হয়েছে 35,85,000। আদায়ের হার 94%। কিন্তু আমাদের আদায় হওয়ার কথা ছিল 100%। আমি যে থানায় ছিলাম এর পূর্বে, সেখানে আদায়ের হার 100% ছিল, কিন্তু সীতাকুণ্ড থানায় আদায়ের হার অত্যন্ত নেমে যাচ্ছে দ্রুত গতিতে। এটা মোটেই কাম্য নয়। আপনারা কখনোই খেলাপি করবেন না। খেলাপি করলে পরবর্তীতে অনেক অসুবিধা হবে। আপনারা নতুন করে লোন পাবেন এবং আপনাদের ভাগ্য উন্নয়নের যে একটা সুযোগ এসেছে, এই সুযোগ থেকে বঞ্চিত হবে। তাই খেলাপিটা করে সময় মতো কিস্তি দেবেন এবং লোন পরিশোধ করে নতুন লোন দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের সভা মোটামুটি শেষ পর্যায়ে। এখন আপনারা সীতাকুণ্ড উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মহিবুল হক সাহেব আপনাদের উদ্দেশ্যে কিছু বলুন। কর্মকর্তাবৃন্দ, উপজেলার অন্যান্য বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সমিতির সদস্য ভাই বোনেরা, আজকে এই ধরনের একটি অনুষ্ঠানে একসাথে পেয়ে আমি কয়েকটি কথা বলবো। আপনারা দয়া করে যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমার বলাটা সার্থক হবে। এক সময় ছিল যে আমাদের মায়েরা, আমাদের বোনেরা কখনো ঘর থেকে বের হতেন না। তারা কি করতেন? তারা পরিবারের রান্না বাড়া কাজ করতেন, ছেলে মেয়ে মানুষ করতেন। এইখানে কমেছে না? কমেছে। খুব ভালো লাগছে যে আমার মায়েরা সন্তান কোলে নিয়ে, ছেলে মেয়ে কোলে নিয়ে এখানে চলে আসছে। কেন চলে আসছে? তারা আজ নিজেদের ভালো বুঝতে পেরেছে। কোথায় নিজেদের ভালো বুঝতে কি কাজ করলেন? পরিবারের 10 জন মানুষই আছে, সবাই কিছু না কিছু কাজ করে। তাহলে কোন পরিবারের উন্নতি হবে? যেখানে 10 জন পরিবারের সদস্য আছে, 10 জনই কাজ করে, সেই পরিবারের উন্নতি হতে কিন্তু বাধ্য। আপনারা দেখেন আমাদের দেশে এখন মানুষ 14 কোটির বেশি। আমরা 14 কোটি ধরলাম। এই 14 কোটির ভিতরে 7 কোটি মহিলা আছে, আমার মা বোনরা 7 কোটি আছে, আর 7 কোটি পুরুষরা আছে। 7 কোটি পুরুষ মানুষে কাজ করবে আর 7 কোটি মা বোনরা যদি বসে বসে খায়, তাহলে কি আমাদের দেশের উন্নতি হবে? কোনোদিন উন্নতি হবে না। আপনারা যদি আজকে খবর কাগজ দেখেন, আপনারা খবর কাগজ যদি নাও পড়েন, আপনারা গ্রাম অঞ্চলে থাকেন, আপনারা দেখেন কথায় কথায় দেখেন তালাক হয়ে যাচ্ছে। কথায় কথায় মহিলাদেরকে মারধর করে বাড়ি থেকে বের করে দিচ্ছে না? একজন মায়ের কথা চিন্তা করেন, সে কিন্তু ঘুম থেকে ওঠে সকালে সবার আগে। যখন পুরুষরা ঘুমিয়ে থাকে তখন একজন মা কিন্তু সবার আগে ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠে সে কি করে? গ্রামে বাসি ঘর ছাড় দেয়, ঘর দোর পরিষ্কার করে, ঘর দোর পরিষ্কার করে সে রান্নার ব্যবস্থা করে, সকালে নাস্তার ব্যবস্থা করে। নাস্তা যখন হয়ে যায় তখন দেখবেন যে আমাদেরই করলে তার সেটা ভালো লাগলো না, তখন আপনার কাছে মেজাজ দেখালো, আপনাকে গালাগালি করলো,
গালাগালি করে সে চলে গেল, কাজে চলে গেল। দুপুরবেলা আসলো, দুপুরবেলা আসে তাকে সবার আগে ভালো খাবারটা এবং বেশি খাবারটা তাকে দিতে হবে। খাবার দাবার খেয়ে এসে হয়তো কাজে গেল, তা না হলে কটার দোকান আছে, চায়ের দোকান আছে, সেখানে বসে আড্ডা মেরে রাতে বেলা আসলো, তাড়াতাড়ি খাবার দাবার অনেক দিলেন, আবার আপনি খাবার দিলেন, সে খাইলে ঘুমিয়ে গেল। আর একজন মা আবার কি কাজ করলো, সকালে নাস্তা করলো, নাস্তা করলে ছেলে মেয়েদের গোসল করালো, ছেলে মেয়েদের দুধ খাওয়ালো, ছেলে মেয়েদের স্কুলে পাঠালো, স্কুলে গেল কিনা খোঁজ খবর নিল, গরু ছাগল থাকলে সেগুলো খেতে দিয়ে আসলো, তারপরে হাঁস মুরগি থাকলে তাদের খাবার দিল, সকালবেলা আবার দুপুরবেলা এদেরকে আবার দুপুরবেলা আবার খাবার রান্না করলো, আবার ছেলে মেয়েদের খাওয়ালো, হাঁস মুরগি খবর নিল, বিকালে সবকিছু খবর নিল, ঘর বাড়ি পরিষ্কার করলে। সবকিছু কি মায়েরা করে না? মায়েরা করে। এত কিছু করার পরও কেন আমরা আমার মায়েরা মার খায়? কেন মায়েদেরকে কথায় কথায় বলে যে তালাক দেয়? কথায় কথায় কেন তালাক দিয়ে আরেকটা বিয়ে করে কথায় কথায় কেন বাড়ি পাঠায় যায়? আপনারা কি এটা চিন্তা করেছেন? এর কারণ হলো আমার এই যে মা, এই যে সারাদিন সকাল থেকে রাত দুপুর পর্যন্ত বাড়িতে কাজ করে, এই কাজটা সরাসরি কোনো টাকা নিয়ে আসে না। আপনি সারাদিন কাজ করলেন, কিন্তু আপনি কি দুটো টাকা বাড়িতে থেকে আপনি কি উপার্জন করতে পারেন? আপনি যদি পরিবারের পাশাপাশি এই কাজের সাথে থেকে আপনি যদি 2 পয়সা আয় করতে পারেন, 2 পয়সা উপার্জন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার প্রতি এই অবিচার নাই, এই নির্যাতন নাই। যে সমস্ত মায়েরা এই বিভিন্ন সমিতির মাধ্যমে ঋণ নিয়েছেন, টাকা নিয়েছেন, বিভিন্ন আয় করেছেন, আয় করে সংসারে আপনাদের প্রতি অত্যাচার কমেছে? অত্যাচার কি কমে নাই? অত্যাচার কমতেই হবে। কারণ আপনি যখন আপনার খাওয়ার জন্য, আপনি যখন আপনার পড়ার জন্য আপনার স্বামীর পরে যখন আপনি নির্ভরশীল হবেন না, তখন সে কিন্তু আপনাকে আর অত্যাচার করবে না, নির্যাতন করবে না। সে যদি বুঝতে পারে যে আমার এই মা, তার বউ একা একা নিজের দেওয়া নিজে চলতে পারে। খুব ভালো লাগছে যে আমার মায়েরা তাদের এই বিষয়টা বুঝতে পেরেছেন, বুঝতে পেরে আপনারা আজ এখানে সমবেত হয়েছেন। সরকারের বিষয়টা বুঝতে পেরেছে যে 7 কোটি মাকে, 7 কোটি বোনকে, 7 কোটি মহিলাকে অন্ধকার রেখে, ঘরের কোণে আবদ্ধ রেখে একটা পরিবারের কিন্তু উন্নতি সম্ভব নয়, একটা দেশের উন্নয়ন সম্ভব নয়, একটা জাতির উন্নয়ন সম্ভব নয়। আমার বিআরডিবির কর্মকর্তারা আছেন, তারা আপনাদেরকে বিভিন্ন সময় এখানে ডাকছেন, আপনাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, প্রশিক্ষণ দিয়ে আপনাদেরকে তারা টাকা ধার দিচ্ছেন, টাকা ধার নিয়ে আপনারা কাজ করছেন, আপনারা নিজের উন্নয়ন করছেন, আবার সেই টাকাটা এখানে তাদেরকে ফেরত দিয়ে দিচ্ছেন। আমাদের কিন্তু কোনো স্বার্থ নেই, আমাদের স্বার্থ হলো আপনারা যদি এখান থেকে টাকা নিয়ে নিজেদের উন্নয়ন করতে পারেন, এটাই হলো আমাদের স্বার্থ। আমরা চাই না যে আমাদের একজন মা, একজন বোন নির্যাতিত হোক। আমাদের মায়েদের দায়িত্ব কিন্তু সমাজে সবচেয়ে বেশি। আপনি কিন্তু মেয়ের খবর রাখেন, আপনারা অন্যান্য কাজের সাথে সাথে আপনারা চেষ্টা করবেন যে আপনার যে মেয়ে আছে সেই মেয়েকে কিন্তু আপনি কম বয়সে, অর্থাৎ বিয়ের বয়স না হওয়ার আগে কখনো বিয়ে দেবেন না। বিয়ে দিলে কি ঠিক হবে? বিয়ে দেবেন না। আপনারা জানেন এই যে অনেক ফলের গাছ আছে, যেমন আমি আমের কথাই বলি যে এখন আমের সময়, আমের ফুল হবে। আম্রপালি একটা আম আছে, আমি বগুড়াতে একবার দেখলাম যে আম গাছে ফুল হয়েছে, মুকুল হয়েছে, অর্থাৎ ছোট গাছে আমের ফুল হয়েছে, হয়তো কলমের গাছ লাগাইতে 1 বছর 2 বছর পরে গাছে ফুল হয়েছে। দেখলাম যে তারা ফুলটা ভেঙে দিল। তখন আমি বললাম, কি সুন্দর চারা গাছ, গাছে মুকুল হয়েছে, ফুল হয়েছে, আপনি ফুলটা ভেঙে দিলেন কেন? তখন বললো, এই গাছ থেকে যদি এখন আমরা আম নিই তাহলে আমের সাইজটা ছোট হবে, গাছটা বড় হবে না, আমের স্বাদ কম হবে, কাজে এখন আম নেওয়া যাবে। ঠিক আমি মনে করি এটা আমাদের মানুষের ক্ষেত্রে করে। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, আপনারা না বুঝলে কিন্তু হবে না। আমার 13-14 বছরে একটা মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। 13-14 বছরে একটা মেয়ে হলো বাড়িতে খেলার বয়স, তার লেখাপড়া করার বয়স, কিন্তু ওই বয়সে তাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। 2-1 বছর পরে তার বাচ্চা হচ্ছে। সে নিজেই যেখানে বাচ্চা, একটা বাচ্চা লালন পালন করা করবে, সে করতে পারবে? করতে পারবে না, সে বুঝবে না। তারপরে একটা অত্যাচার করা হয়, একটা অবিচার করা হয়। আমাদের দেশের নিয়ম হলো যে সরকার 18 বছর আগে আমাদের দেশে বিয়ের বয়স হলো 18 মেয়ে দেবে, যে 18 বছর আগে কোন মেয়ে বিয়ে হতে পারবে না। আপনারাই বলেন, গ্রাম অঞ্চলে কি এটা মানা হয়? মানা হয়। আমি এই কথাটা এই জন্য বলছি, যেসব মায়েরা 18 বছর আগে মা হয়েছেন, আপনারা এখানে আসছেন, আপনাদের উপরে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, আমি এটা স্বীকার করি, কিন্তু আপনাদের মেয়েরা যেন এটা কখনো স্বীকার না হয়। আপনাদের কাছে আমি এই অনুরোধটুকু জানাবো, রাখবো যে আপনারা কখনো
কম বয়সে আপনার মেয়েকে বিয়ে দেবেন না। আপনার মেয়েকে যদি বিয়ে দেন তাহলে আপনার মেয়ে ঠিক পরে পরে যে অত্যাচার, সে নির্যাতন এখনই সহ্য করবে। এটা কখনোই কাম্য হতে পারে না। আমারও একটা মেয়ে আছে, আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে। আমি তো কোনোদিন এই কাজ করতে দেবো না, আমার একটাই মাত্র মেয়ে। আমি সে মেয়ে এখনো, আমি বাড়িতে গেলে, আমি ফ্যামিলি ঢাকায় থাকে, বাড়িতে গেলে সে আমার গলা ধরে চলতে থাকে। আমি একদিন তাকে গল্প বলেছিলাম যে আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমি আমার বাবার কোলে বসে, আমার বাবার কোলে আমি ঘুরে বেড়াইতে, বাবা আমাকে প্রায় কোলে নিতে ক্লাস 7 থাকা অবস্থা পর্যন্ত। এখন আমার মেয়ে আমাকে বলে যে আমি এখন ক্লাস 5-এ পড়ি, তাহলে তুমি আমাকে এখন কোলে নেবে না কেন? তুমি যদি তোমার বাবার কোলে ক্লাস 7 পর্যন্ত উঠে থাকো, তাহলে এখন আমাকেও কোলে নিতে হবে ক্লাস 7 পর্যন্ত। সেটা এখনো শিশু, ঠিক না? এটা সে বলতেই পারে। কাজে আপনাদের প্রত্যেকটা বাচ্চাও কিন্তু আপনারা এরকম ভাবে লালন করেন। আপনি কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে থেকে এরকম হলে ওই পরিমাণ ভালোবাসতে পারবে একজন বাবা। আমি ইচ্ছা করলে আমার মেয়েকে ওই পরিমাণ ভালোবাসতে পারবো না যে আমার স্ত্রী আমার মেয়েকে যত পরিমাণ ভালোবাসে। এটা কোনোদিন সম্ভব না। কাজে আমরা স্বীকার করি, একটা সন্তানের জন্য, একটা ছেলের জন্য বা একটা মেয়ের জন্য মায়ের দরদ সবচেয়ে বেশি, মায়ের ভালোবাসাটা সবচেয়ে বেশি। একজন বাবা চেষ্টা করলেও সেটা কখনোই পারবে না। কাজে আপনাদের প্রত্যেকের এরকম সন্তান আছে, আপনারা এই ভালোবাসা দিয়ে ছেলে মেয়েদেরকে মানুষ করছেন। কিন্তু একটা মেয়ে যখন একটু বড় হলে আপনারা কি করেন? তাকে খাট ধরে পরে করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। ওই ঘরে যায়, সেই মেয়ে বুঝিয়ে কথা বলতে পারে না, শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সে তাল মিলিয়ে চলতে পারে না, পরিণামে সে অত্যাচারিত হয়, নির্যাতিত হয়। কাজে আপনারা কখনো বিয়ে দেবেন। আরেকটা কথা হলো যে আপনার স্বামীর সামর্থ্য আছে, আপনার নিজের যে সামর্থ্য, আপনি 1জন বা 2জন ছেলে মেয়েকে আপনি মানুষ করতে পারবেন। সেখানে কি আপনি 4, 5জন, 6জন ছেলে মেয়ে নিয়ে আসা কি ঠিক হবে? ঠিক হবে। আপনি 4, 5জন ছেলে মেয়ে নিয়ে আসলেন, কিন্তু আপনি একজনও খাবার দিতে পারলেন। প্রত্যেকে দেখবেন যে এই শীতের সময় কারো পরনে কোনো কাপড় নেই, ল্যাংটা হয়ে সব ঘুরে বেড়াচ্ছে। তখন কি আপনার ভালো? আপনি 2টা ছেলে মেয়েকে নিয়ে আসেন, তাদেরকে আপনি ঠিক করে মানুষ করেন। আপনি একজনও মানুষ করতে পারলেন না, আপনি ঘর করা ছেলে মেয়ে নিয়ে আসলেন, তাতে কিন্তু আপনার কষ্ট হবে। আপনার একটা ছেলে বা একটা মেয়েকে যদি মা খাবার দিতে না পারে, তাহলে সে মায়ের মনে কি কখনো শান্তি আসবে? কখনো শান্তি আসবে। কাজে আমি আপনাদের ঠিক যে পরিমাণ ছেলে বা যে পরিমাণ মেয়েকে আপনারা খাওয়া দিতে পারবেন, পড়া দিতে পারবেন, লেখাপড়া শিখাতে পারবেন, মানুষের মতো মানুষ করতে পারবেন, ওই পরিমাণ ছেলে মেয়ে আপনি দুনিয়াতে নিয়ে আসেন। আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বলেছেন যে আমার বিবেক বুদ্ধি অনুযায়ী আমাদেরকে চলতে হবে, তাই না? আপনারা জানেন যে আপনারা মেয়েদেরকে অসহায়, এখন যে প্রধানমন্ত্রী তিনি একজন মহিলা না? তিনি একজন মহিলা, তিনি একজন প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীর অধীনে আমরা সমস্ত পুরুষরা কাজ করছি না? আপনারা বলেন, কাজ করছি। এর আগে যে প্রধানমন্ত্রী ছিল তিনি তো একজন মহিলা ছিল কিনা? আপনারা বলেন, তিনি ছিল। তাহলে মেয়েরা কেন পারবে না? মেয়েদের পক্ষে সমস্ত কাজ করা সম্ভব। আমরা যারা পুরুষ মানুষ, আমরা কিন্তু আসলে মেয়েদেরকে ঘরে আবদ্ধ করে আছি। আমরা বলি কি, আপনার অত্যাচার করা যায় না, নির্যাতন করা যায় না। যে মেয়ে অত্যাচার, নির্যাতন চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে শোনে, সে বউ ভালো, সে মহিলাই ভালো। এটাই অনেক পুরুষরা মনে করে। আসলে কিন্তু এটা হওয়া উচিত নয়। আমি যখন আমার একটা মেয়েকে, যখন আমি যখন আমার ওয়াইফকে অত্যাচার, নির্যাতন করবো, তাহলে আমার মেয়েটাও তো আরেক পর্যায়ে অত্যাচারিত হবে, নির্যাতিত হবে, হবে না? হবে। কাজে এটা তো আমরা কখনো চাইবো না। আমাদের বর্তমান সরকার, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের মেয়েদের ভাগ্য উন্নয়নের জন্য, আমাদের মায়েদের ভাগ্য উন্নয়নের জন্য আন্তরিকভাবে সচেষ্ট। কিন্তু তার জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে। আপনারা তো জানেন, অধিকার কেউ কোনদিন কাউকে দিয়ে দেয় না। আপনার অধিকার আপনাকে নিজেকে ছিনায় আনতে হবে, আপনার অধিকার আপনাকে নিয়ে আসতে হবে। আর যারা আপনারা অনেক, যে সমস্ত মায়েরা এখানে সমবেত হয়েছেন, আপনাদের স্বামীরা এখন একে রাজি হয় না, কিন্তু অনেক শিখেছেন যে আপনাদের অধিকার, আপনাদের দাবি, আপনাদের কর্তব্য, কি করা উচিত, কি করলে আপনার ভালো হবে, কি করলে আপনার মন্দ হবে। আপনি যদি ওই ঘরের ভিতরে ফিরে যেতেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেন না। আজ এখানে এসে আপনারা প্রশিক্ষণ নিয়েছেন, আরেকজন মায়ের সাথে আলোচনা করেছেন, আরেকটা বোনের সাথে আলোচনা করেছেন, নিজেদের ভিতরে আলোচনা করেছেন। আমাদের কর্মকর্তারা আছে, আমাদের কর্মকর্তারা আপনাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। এই প্রশিক্ষণ নেওয়ার ফলে আপনাদের চোখ খুলে গেছে, আপনাদের অনেক জ্ঞান বেড়েছে।
আপনাদের স্বামীরা আগের মতো কথায় কথা আপনাদেরকে অত্যাচার করতে পারেন। একসময় গ্রামের নিয়ম ছিল কি, একজন মাকে যদি বলা হতো হ্যাঁ তোমাকে তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক বা তালাক হয়ে যাবে না? এখন কি তালাক হয়? এরকম মুখে দিলে তালাক হয়? চেয়ারম্যান স্বামীকে ডাকবে, স্ত্রীকে ডাকবে, কি সমস্যা আছে তা শুনবে, এইভাবে 3 বার তাকে তালাক দেবে, 3 মাস করে সময় দেবে, যখন দেখবে যে না হচ্ছে না তারপর তালাক হবে। এত সহজে এখন আর তালাক হয় না। তখন কি করতো, সে তো 3 তালাক দিয়ে শেষ, তারপরে আর এইভাবে তো আপনারা অত্যাচারিত হতেন বা এখনো হচ্ছে। গ্রাম অঞ্চলে যে অত্যাচারিত হচ্ছে না তা নয়, এখনো অত্যাচারিত হচ্ছে। আমি এই কথাগুলো এই জন্য বলছি, আপনাদের সবাইকে একসাথে আপনাদেরকে সচেতন হতে হবে, আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের অধিকার সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। তাহলে আমাদের দেশে মায়েদের প্রতি অত্যাচার কমবে, নির্যাতন করবে। আমার মায়েরা এখানে আসছেন, আপনারা নিজেরা সচেতন হন। আমাদের গ্রাম অঞ্চলে শিক্ষার জন্য অনেক ব্যবস্থা নিয়েছে। এখন প্রত্যেকটা প্রাইমারি স্কুলে মোট সরকার 40 জন ছেলে মেয়েকে মাসে 100 টাকা করে দেওয়া হচ্ছে। আপনারা কি জানেন? জানেন তো? আমাদের বই নেয়, আপনাদেরকে বই দেওয়া হচ্ছে। বই দেওয়ার পরে তখন আপনারা বলা শুরু করলেন যে আমার ছেলে মেয়েকে যে খাতা কিনে দেবো, কাগজ কিনে দেবো, কলম কিনে দেবো, এই টাকা নাই। এখন এই সরকার ক্ষমতায় এসে আপনাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে, অর্থাৎ দরিদ্র যে ছেলে মেয়েরা আছে তার ভিতরে স্কুলে 100 জন ছেলে মেয়ের ভিতরে 40 জন ছেলে মেয়েকে মাসে 100 টাকা করে দিচ্ছে। সবাইকার গরিব না, তাই না? অনেকের কেনার সামর্থ্য আছে, যাদের সামর্থ্য নেই প্রত্যেকজনকে প্রতি মাসে 100 টাকা করে দিচ্ছে। এটা কি আপনারা জানেন? জানেন? যদি জানেন তাহলে আপনারা আপনাদের ছেলে মেয়েকে স্কুলে কেন পাঠাবেন না? সবাইকে স্কুলে পাঠাবেন, ঠিক আছে? আরেকটা জিনিস আপনারা মা বোনরা আরেকটু মনোযোগ দিয়ে শোনেন। সরকার বই দিচ্ছে, সরকার টাকা দিচ্ছে। এখন আপনারা কি করছেন? অনেক মা অনেক বাবা কি করছেন, যে ছেলে বা যে মেয়ের বয়স 6 বছর হয়নি তাকে আপনারা স্কুলে দিয়ে দিচ্ছেন। ভর্তি করায় না দিলে তখন আপনারা গোলমাল করেন। এই যে কম বয়সে একটা ছেলে 3.5 বছর 4 বছর একটা ছেলে মেয়েকে যে আপনি ক্লাস 1-এ ভর্তি করা দিলেন, এতে কি হচ্ছে? আপনি ভর্তি করালেন কিন্তু টাকার লোভে, টাকার লোভে ভর্তি করালেন। তখন ওই ক্লাসের যে বই, ওই ক্লাসের যে পড়ার সাথে সে তার বয়সের সাথে পড়ার সাথে সে আর মিলাতে পারে, তখন সে কি করে? প্রতি বছর বছর ফেল করে। আর আপনারা কি করেন? মাস্টারের সাথে ঝগড়া করেন, আপনি আমার ছেলেকে বা আমার মেয়েকে পড়ান না, আমার ছেলে বা মেয়ে ফেল করছে। তখন কি হয়? ওই ছেলে বা মেয়ের কাছে এই লেখাপড়াটা একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। এখন আপনার মাথায় যদি 10 মণ দেওয়া হয় তাহলে কি হবে? আপনি চ্যাপ্টা হয়ে যাবেন, মাটিতে শুয়ে পড়বেন। ওই ছেলে মেয়েকে কম বয়সে যখন স্কুলে দেওয়া হয় তখন সে আর লেখাপড়ার সাথে তাল মিলাতে পারে, কাজে তখন সে স্কুলে আপনারা জোর করে তার স্কুলে পাঠাতে পারেন না, তখন সে লেখাপড়াকে ভয় পায়। আপনারা কি আমার কথাটাকে বুঝতে পারেন? কাজে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে 6 বছর আগে কিন্তু আপনারা আপনার ছেলে বা মেয়েকে স্কুলে পাঠাবেন। আপনি 6 বছর আগে যদি ছেলে বা মেয়েকে স্কুলে পাঠান তাহলে ক্ষতিটা কিন্তু আপনার ছেলে মেয়ে লেখাপড়া শিখবে না, লেখাপড়া করতে পারবে না। আমরা দেখেছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন হাই স্কুলে গেছি, ক্লাস 6-এ যে সমস্ত ছেলে মেয়েরা পড়ে আমি দেখেছি তাদের 3-4 বয়স হয়ে যায়, অথচ ক্লাস 6-এ সে পড়ে এবং লেখাপড়া সে কিছুই জানে না, নিজের নামটা বাংলাতেও পারে না, ইংরেজিতেও লিখতে পারে না। আর বর্তমানে হাই স্কুলে অটো প্রমোশন, আপনারা জানেন ক্লাস 3 পর্যন্ত মনে হয় অটো প্রমোশন, ফেল করেও পাস করেও তাকে প্রমোশন দিতেই হবে। আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন? কাজে 6 বছর আগে ছেলে মেয়েকে স্কুলে দেবেন না, এবং স্কুলে দেওয়ার পরে স্কুল থেকে ক্লাস নেওয়ার জন্য টাকাও দিচ্ছে। কাজে এই সুযোগগুলো আপনারা নিজেরা গ্রহণ করবেন। নিজের ভালো চেনা বোঝে বলেন, আমরা প্রত্যেকে নিজের ভালো বুঝি,
কাজে আমি মনে করবো আপনারা নিজেদের ঘরগুলো আপনারা বুঝবেন। তাহলে মনটা টাকা দিতে হয়, আমাদের এখানে তো দেয় না। আপনি এই মিটিং শেষে আপনি আমার কাছে আসবেন, কোন স্কুলে 50 টাকা দিয়ে ওই বাচ্চাকে আমি ধরে নিয়ে আসবো এবং ওই টাকা দিতে সে বাধ্য। আমরা 100 টাকা, আপনি কোন স্কুলের কথা বলছেন? আচ্ছা, তো আপনি যাবেন না। এই অনুষ্ঠান শেষ করার পরে আমি দোতলায় আমার অফিস আছে, আপনি দোতলায় আমার অফিসে আসবেন, ঠিক আছে? আছেন যারা 100 টাকা করে পেয়েছে ছেলেমেয়েরা, হ্যাঁ তো কুশল হয়ে যাবে কি বুঝে দেখো রোজিয়ে নাম লইলা আর লস বুঝে তুমি তো লইলা আমি হলাম এই কমিটির সভাপতি। আমাদের কর্মকর্তা তিনি হলেন ঠিক আছে। আমি চাকরির পাশাপাশি আরো 2টা বাড়িতে খামারে কাজ করে, যারা যে বাড়িতে কাজ করেন, আপনারা হাঁস মুরগি পালন করেন, গরু ছাগল লালন পালন করেন, ব্যবসা করেন, তারপরে সেলাই কাজ করেন, কৃষি কাজ করেন, কোনো কাজই কিন্তু ছোট না। আপনারা এই সমিতি করে আমরা চাকরি করে যে পয়সা পান তার চাইতে বেশি পয়সা, বেশি টাকা আয় করতে পারবেন, শুধু আপনাদের ইচ্ছা থাকতে হবে। তো আপনারা আজকে এই সমবায় দিবসে এখানে আসছেন, ধৈর্য সহকারে আমাদের কথা শুনেছেন, আমাদের অন্যান্য কর্মকর্তারা কথা বলেছেন, আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। তা না হলে সরকারের কোনো আর্থিক সাহায্য সহযোগিতা ছিল না। আপনারা টাকা পয়সা দিয়েছেন, টাকা পয়সা দিয়ে আজকে অনুষ্ঠানটা করার জন্য সাহায্য সহযোগিতা করেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মা বোনদেরকে বলবো যে আপনারা কখনোই নিজেদেরকে অসহায় ভাববেন না। আপনারা ঠিক একজন পুরুষের সমান মর্যাদার অধিকারী, আপনাদের অধিকার সমান। নিজেদের কখনো হীন ভাববেন না, নিজেদের কখনো ছোট ভাববেন না। মরার আগে নিজেরা কখনোই মরে যাবেন না। পানিতে যদি পড়ে যান তাহলে আগে কি করি আমরা? হাত পাও ছুরি সাঁতার কাটার চেষ্টা করি। আপনারা মরার আগে একটু হাত পা ছুটবেন, একটু সাঁতার কাটার চেষ্টা করবেন। হাত পা ছুঁড়ে সামাজিক সমস্যা থাকে আপনারা আমার কাছে চলে আসবেন। আমাদের উপজেলায় বিভিন্ন কর্মকর্তা আছে, বিভিন্ন বিভাগ আছে, কর্মকর্তারা আছে। প্রত্যেক কর্মকর্তার কাছে আপনারা চলে আসবেন, তারা আপনার মনোযোগ দিয়ে আপনাদের কথা শুনবে। আপনাদের সমস্যার জন্য তারা সমস্যার সমাধানের জন্য তারা আন্তরিকভাবে চেষ্টা করবে। আমরা এই যে উপজেলা কর্মকর্তারা আছি কেন? আমরা আছি শুধু আপনাদের কথা শোনার জন্য, আপনাদের সমস্যা সমাধানের জন্যই আপনারা আছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য আপনারা আসেন না, আপনারা বোঝেন না যে আমাদের কাছে আসতে হবে। আমাদের কাছে আসলে যে আপনাদের সমস্যার সমাধান হবে। আপনারা দয়া করে আসবেন। আমাদের উপজেলা প্রত্যেক পর্যায়ে কর্মকর্তা আছে, এখানে কৃষি কর্মকর্তা আছে, পুলিশ সম্পদ কর্মকর্তা আছে, শিক্ষা কর্মকর্তা। সুযোগগুলো নেবেন, নিজের উন্নয়ন করবেন, পরিবারের উন্নয়ন করবেন। আর বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আপনারা অনেকক্ষণ ধরে অনেক ধৈর্য সহকারে আমাদের কথা শুনেছেন। আমাদের কথা শুনে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার লাগে তাহলে আমরা আমাদের এই প্রচেষ্টাকে আমরা সার্থক বলে মনে করব। আমি আশা করব আজ থেকে আমাদের মা বোনরা যেটুকু জানতেন না আরো অনেক কিছু জানলেন। নিজেরা নিজেদের অধিকার সম্পর্কে আরো বেশি সচেতন হবে। অধিকার সম্পর্কে সচেতন হওয়ার জন্য এই কথা বলছি। এই কথার অর্থ এই নয় আপনারা বাড়িতে যে আপনার স্বামীর সাথে যে গোলমাল শুরু করে দেবেন, ঠিক আছে না?
আপনার স্বামীকে তাই বলবেন যে না আমার এই অধিকার আছে, তুমি এটা ঠেকামুস, সেটা আপনাদেরকে ভালোবাসে আপনাদের স্বামীরা। কাজে আপনারা যদি বুঝিয়ে বলেন তাহলে সেটা বুঝতে বাধ্য না। সেও তো চায় যে পরিবারের উন্নয়ন চায়, সেও ছেলে মেয়ের উন্নয়ন চায়। ঢালাওভাবে আমরা পুরুষদের কিন্তু দোষ দিচ্ছি না, এটা যুগ যুগ ধরে এভাবে চলে আসছে বলে আজকে এই অবস্থা। এখন থেকে আমাদেরকে ফেরত আসতে হবে। আপনারা আপনাদের স্বামীদেরকে যেভাবে বুঝে আজকে সমিতিতে আসছেন, এখান থেকে ঋণ নিয়েছেন, নিজেদের ভাগ্য উন্নয়নের চেষ্টা করেছেন, প্রত্যেকটা ব্যাপারে স্বামীদেরকে এভাবে বোঝাবেন। আপনারা স্বামীদেরকে বোঝাবেন, স্বামীদের কাজে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা সাহায্য করবেন। অনেক স্বামী আছে হয়তো বাজারের দোকান দেয়, খাবারের দোকান দেয়, আপনারা পরিবারের স্ত্রীরা কি করবেন, বাড়িতে বসে তার ভালো খাবার তৈরি করে দেবেন, সুন্দর করে তাকে সাহায্য সহযোগিতা করবেন, ঠিক আছে না? অর্থাৎ দুইজনে মিলে কাজ করলে একটা পরিবার উন্নয়ন হবে। আমাদের এটা হলো সোজা কথা। আগে একজনের কাজ করতো, এখন দুইজনের কাজ করবে। আপনি যদি কাজের সাথে সম্পৃক্ত তাহলে পরিবার উন্নয়ন হবে, আপনার স্বামীরা আপনাদের কখনো অত্যাচার নির্যাতন করবে না। আপনারা সবাই ভালো থাকেন। আবার অনুরোধ করছি, আপনাদের যে কোনো সমস্যা যদি থাকে আমাদের কাছে আসবেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্যার, আমাদের মাঝে থেকে উনি যে আমাদের সমবায়ীদেরকে উপদেশমূলক এই কিছু কথা বলছেন, এই জন্য আমরা আমাদের কৃতজ্ঞ। সভাপতি জনাব মৃণাল কান্তি বিশ্বাস সবার ভাষণ দেবেন এবং সবার সমাপ্তি ঘোষণা করবেন। বিশ্বনবীর গান দিয়ে বলছি, আরম্ভ করছি। মুকুল কথা বিন জোয়ালের মিন আমিন, স্বদেশের প্রতি ইমানের অঙ্গ। আজকে মন্ত্রিসভা জাতীয় পরিবহন দিবসে আমার মা ও বোনেরা এবং স্নেহস্পদ আমার ভাই ও বোনেরা এবং সামনের সারিতে উপজেলা সম্মানিত শ্রদ্ধাস্পদ কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারীবৃন্দ, প্রত্যেকে আমার আদাব এবং নমস্কার জানলেন। আপনারা সব কিছু শুনেছেন, ধৈর্য সহকারে শুনেছেন। এখানে আমার তেমন কিছু বলার নাই, তারপরে দুইটা কথা না বলতে হয় না। আজকে এই মন্ত্রিসভার যারা এখানে যে আয়োজনটা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং আজকের এই মন্ত্রিসভায় আমি সভাপতি যে আসন গ্রহণ করেছি, এটার জন্য আমি আমার পরমপিতার কাছে এবং আপনাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখছি। কারণ এই সবার সম্মানে চেয়ারে অলঙ্কিত আমার সেই যোগ্যতা নেই, তারপরও আমি বলবো এটা আপনাদের যে গুরুদায়িত্ব আমাকে যে অর্পণ করেছেন এই যে সভাপতি, এটা আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং এই দায়িত্বটা আমি কতটুকু পালন করতে পেরেছি বা পারছি সেটা আপনাদের উপর। এই সরকারের যে জাতীয় প্রোগ্রাম, যে আজকে পল্লী উন্নয়ন জাতীয় দিবস, এটা খুব অল্প সময়ের মধ্যে এটা আপনার আমাদের শ্রদ্ধেয় যে পল্লী উন্নয়ন অফিসার মিস্টার সাহেব, ওনার একক প্রচেষ্টায় এবং পল্লী উন্নয়ন আপনার এই প্রতিবের শ্রদ্ধেয় অফিসার ওসমান আলী সাহেবের নেতৃত্বে এবং আমার শ্রদ্ধাস্পদ যে প্রধান অতিথির, যে আমি নাম মেনশন করছি না যেহেতু আমি স্যার হিসেবে সম্বোধন করি, কারণ আমার শিক্ষার বৈশিষ্ট্য হলো যে সম্মান দেওয়া। আমি ওনাকে আমি স্যার হিসেবে যেহেতু আমি সম্বোধন করছি এবং করি, সেখানে নাম উল্লেখ করলাম না। যাও আপনাদের প্রচেষ্টায় আন্তরিক সহযোগিতায় আজকে যে মহতি অনুষ্ঠান হয়েছে, এই জন্য সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং
আপনারা যেন সবাই যেন পরমপিতার কাছে আমার একটা প্রার্থনা যেন আপনার জন্য সবাই যেন সুস্থভাবে থাকেন, এই কামনা করে আমি আজকে এই সভার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত সভাপতি স্যার ওনার বক্তব্যের জন্য। আমরা সামান্য এটা আমাদের উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পক্ষ থেকে আমাদের দুইটা সংগঠন জানি না, দুই সংগঠনের তরফ থেকে সম্মানে আমি আমার দোষ ত্রুটি যতটুকু আছে ততটুকু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই অনুষ্ঠান বা এই সভা বিয়ার গোষ্ঠী দিতে পারি নাই, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবার যতটুকু সফলতা এটা উপস্থিত মেহমান এবং সমবায়ীদের দ্বারাই সম্ভব হয়েছে। কেন্দ্রীয় সমিতি, বিআরডিবির উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি এবং ভিত্তিক কেন্দ্রীয় সমবায়ীদের তরফ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। আমরা আপনাদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা করছি। আপনারা যারা বাইরে আছেন তাদেরকে হয়তো মনে কষ্ট নিতেছেন, যদিও নেওয়ার কথা আমরা কিছু বলবেন যে স্যার এত হয়তো নাও আসতে পারে, স্যার আমরা হলে যা আছে তার হিসাবে আমাদের অফিসের চেয়ারগুলো আনবো। তার জন্য আমি বেশি দুঃখিত যে সবাইকে আমি বসতে দিতে পারি নাই, কারণ এখানে আমি আগেও ছিলাম, এখানকার অনেক মহিলা অনেক পুরুষ আমার পরিচিত, এই জন্য আমাকে আমরা আপনাদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা করছি। আপনারা শৃঙ্খলা সহিত এতক্ষণ যে শৃঙ্খলা দেখাইছেন, সমবায়ীদের যে একটা শৃঙ্খলা বোধ আছে, এই জিনিসটা হয়তো আমাদের প্রধানমন্ত্রী উপলব্ধি করতে পারছেন, যার জন্য আমি সবাই পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাইতেছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে। স্যার এখানে একটা স্যার ওই যে আমি সিটি করে আপনাকে ব্যবস্থা করব। পিকনিকের সিডি কি হলো? আর কিছু আছে স্যার? আমাদের মনামের না না সাথে ভাই না আমাদের কালেকশন যেটা আমি একটা বুঝে বলতে পারি না স্যার, বেনিফিট কস্ট যেটা স্যার আমাদের তো এখন বয়স গার্ডিয়ান একটা আদিকে রয়েছে সবার আমাদের আপনারা তো ব্যবসা করছেন না, আপনারা ওদেরকে আর্থিক সহায়তা তো দিচ্ছেন না স্যার। আপনার কাছেও তো অনেক টাকা, আমাদের কাছেও টাকা, আমাদের অনেক টাকা আবার লেগে একদম তারা যেগুলো আসলে উঠতে পারছে না সেগুলো তারা সমিতি ইয়ে করে এখন করিও না
আমাদের যে ব্যবস্থাপনা কমিটি আপনাদের রাখেন না, এটা কি কেউ শিকার জন্য না দিছে না, এটা পাইছে ঠিককে মানসিক টর্চার। না, এটা বললে তো হবে কেউ প্রতিরোধ করবে না। 300 টাকা করে দেওয়ার কথা সেখানে 150 টাকা করে ওই 900 টাকা অফিসের কাছে নেওয়া উচিত না। হয় করে না, এটা তো করলে তো হবে না। সবগুলো নেবেন এখান থেকে ওই দিক দিয়ে পিছনে সবগুলো এটা তো করলে তো হবে না। অবশ্যই এটা বলুন, আমি এটা জানছি, আমি অভিযোগ জানছি। তুমি কি দাও আর অফিশিয়াল কোনো ডকুমেন্ট না, পর্যন্ত রেকর্ড নাই, প্রিন্সিপালের সাইন দিতে 200 টাকা নাই। পরে তুলছেন? আচ্ছা 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 ঠিক আছে। হাই স্কুলে 100 টাকা লাগে। এই টাকাটা নেওয়ার কোনো যুক্তি নেই। না, আপনারা কেউ কিছু যদি না বলেন, আপনারা সচেতন নাগরিকরা যদি না বলেন, পারা যায় না স্যার, মেয়েদেরকে খুব কষ্ট হচ্ছে। এটা বললেই হলো রাস্তা করে। টর্চার করুন, কত টর্চার করলে ছেলেমেয়েরা আমি নিজেরা না রুগী। নার্ভাস ফিল করে তোর বাবা তো মনে হয় অভিযোগ করছে। 10 টাকা কেটে রাখুন, আমি কিছু বলবো টাকা না। এখানে অভিযোগ 150 টাকা। ভিতরের মধ্যে নেই না, ঠিক আছে। আমি চলি বাবা, তোমার বাচ্চা সব নাই, সব নাই দিয়ে ভিডিও করা চলো চলো। Baca ya, salam. Ayo. তারপরে বইটিরই তুলো আর বিল্ডিং এর মধ্যে পড়লি নম্বর মানে তুলো লাগে এই থাক রেকর্ড থাক হ্যাঁ বুঝি আমি ভিডিও কথা তারা ফোন করতে করতে তারপরে ধরা এটাই উত্তমকে বলে হ্যাঁ
কাজের দিন করার বাইরে দেখা যায় বলে সিটি করলে কত দিনটা শেষ হলে আসেন 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 আপনাকে নিয়ে একটু তুলে আপনাদের অফিসারের টাকা তুলবেন উপরে একটু পাঠাই দেন তাহলে হ্যাঁ যাবার কি আমরা রুমের পেছনে জমি হ্যাঁ আমরা রুমের একটা জমি হ্যাঁ সুপার সাইবর সাহেবকে আমরা শেষ করব সাইবর বলবে কিছু লাগেন না হ্যাঁ লাগে ওই নম্বরটা না না বলবে দিবা যা বলবে দিকে আরে দিদা আরে দিকে আসে আগে মাসে 22 টাকা আর সবজি দিয়ে তারপরে এখানে না করা যে 500 বুঝলি পোলা মানে মিষ্টি হবে এদিক লইলেন এদিক তারা করো লাইনে লাইনে আপনাদের জানা লাগবে না আস্তে 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 সবাই পেবা সবাই সবাই দুইটা পারছে তাই আমার চাকরি নিতে তো বহুত আপনার দুইটা ফটো কিনে নাই আপনার আমি 500 টাকা দিচ্ছি আপনার আসেন আসেন এই সালিম বাবা ফটো গেল ব্যস্ত প্যাকেটগুলো দিতেছে তো তুলো আমার ভাই রেখা তুললাম আরাম নাই আরে ওর কাজ না ওর আমরা পয়সা তো দাও আইলে কাজ তুলি মাইয়া একটা ছেলে এই যে মহিলারা গ্যাস করছে গেলিতে দিদিরা আর ইয়ারা বদলে দিবে আপনার 50 জন ছেলে মহিলা ইয়া করিয়ে লই আগুলো কেলে যাক না দাদা কেটে নেন সবাই তার করেছে না অনেক দিনের পুরো তো প্রযুক্ত সামান্য সেই দিন মানে ভূমিষ্ঠ হয়েছে এরা তো বেশি আর সবাই তো তারপরে তো পুরো গেছে ওই সব বাগিয়েছে অনেক ভালো দেখবেন না 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 উনি তো করবেই সারাক্ষণ আমরা এক নজর দেখে দিই দেখে না দিকে আর এগুলো ভক্ত দে কি সিন্ধু আইন না আইন আবার দিকে আর আবার তুলে না কেন এই নিন্দে আবার একটা তুলে তারপর পরিজন হইতে আর সবার আর আয় আদিবার পরিবার আগে দিয়ে শিখে পরিবার আছে আনি তো ধরা যান না বলতে না কুকুল ওয়াতান মিন জলে মিন আমিন হল থেকে ফিরে গেছে অনিয়ারে বলে আজকে অনেক জিল্লা পরিবার না বাগাইয়ে হ্যাঁ আসলে সময় না শেষ হয় না তো শেষ শেষ না শেষ করবো পরে করবো না শেষ তো এটা দিন লেগে লাগিস কয়টা আছে আল্লাহ রিওড়ি হচ্ছে আমাকে বাদ দিয়ে দিয়েছেন তো আপু সুন্দর আছে আমার তো দেখাই যায় না সাদা কালো হলে সুন্দর হয়। আরে আচ্ছা আপনাদের সাদা কালো হলে সুন্দর হয়। কতগুলো তুলছি আমি ওই যা দিদা সুন্দর কথা হলে ওই দিন আমরা এর জন্য মিটিং করছিলাম তো আমরা এসেছিলাম। না, না, আমি কি বলছি তার তো কাগজে রেখেছি এইগুলো কি সময় সরকার কোন সমিতিটা চলে বলেন এমনি সারা বাংলাদেশে 11 লক্ষ সবাই এসেছিল এখনো আর খালা দিয়ে ঘটনাটা তুলো তুলে একটা সন্ধ্যা এই অফিসটা না যাক শৌখিন লোক পেয়েছি একটা না আপনার এই যে আমি সিডি করে আপনার এদিকে যাবো তো আমি বলছি তো আপনার টিনো সামনে যাবো আপনার তো মনে মধ্যে বলতে নাই আমারও নাই আমি আনতে দিচ্ছি না এটা কালকে আমরা এই যে কালকে লিস্ট করে ফেলছি আমি নিয়ে যাবো আপনার ঠিক আছে তাই
আপনি আনি যেটা আমরা মানে কেনার জন্য লিস্ট করছি। আজি সাহেব কোথায়? শেষ হয়নি। আসেন আসেন আমিও আরে দাঁড়াই আইন একা দাঁড়াই দিদি অনেক দেরি করবে এখানে দাঁড়াই আইবেন ওখানে তো আমাদের র্যালিতেও নাকি হ্যাঁ উনি আমাকে বলাতে আমি আপনি নিয়ে আসেন দাদা আমার কোনো প্রোগ্রাম কেসে আপনি নিতে চাইলে আপনি দেখলো নিতে চান 200 টাকা খরচ করে আপনি নেন একদম তোমার ইয়া পোর্ট্রেট লো তো একদম যত সামনে হচ্ছে ঠাকুরের ফটো যত সামনে হচ্ছে হ্যাঁ গ্রিস মারে না তা তো সত্য করে তুমি যে কইতাছিস কিভাবে আমার সুন্দরী আছে গুলো বলে যে খারাপ নেই সত্য কথা নিচেও কালা হ্যাঁ না মার সাদা মারে আসলে বাপে অফিস লইলাম লইলাম আমাদের বেতনে লোকেরা খানা বানা খেলাম আর কি সামনে যাইতে মারা আমরা প্রণাম করে দেবো তো বসে একটা প্রণাম করে আইও বসে মাইও করেন না তোমরা করতে থাকে আমরা তো বন্ধনা করবে রানিং হ্যাঁ একদিন প্রণাম করে করে উঠে যাবে বাস ইকে সামনে সামনে ও ঠাকুরের প্রণাম করো ওকে মারা প্রণাম করো এই মূর্তি ওদিকে সব নাহলে ফিজি দিয়ে জয় গুরু জয় গুরু জয় গুরু আর এই জায়গান কে তখন এই গুরু জানা নাকি হ্যাঁ ভূমিকে শীতের কোনো মাঝে তোলা তোলা যদি ফরস্থান বলা যায় সে করে দুইটা আর বদিরে কেন দেখান আর মারে কেন দেখান এক চেয়ারম্যান কেন্দ্রীয় সমবায় সমিতির মিসেস মিনু ভূমিক আমাদের বৌদি এই কথাগুলো উঠবে ঠিক আছে
হ্যাঁ ঠিক আছে হয়ে যায় জয়ন্তী 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 কষ্ট পায় কিন্তু আপনার যেদিন আপনার ইলেকশন ছিল সেদিন কিন্তু একটা যেন মানুষ মানে দিন যায় কথা থাকে দাদা পেট মারে দি কেমনে হ্যাঁ পেট মারে দি না না হ্যাঁ দিন যায় কথা থাকে না বলুন না না আমার কথাটা না বললেন এইখানে 250টা যত মানে সোসাইটি যে চেয়ারম্যান আজকে ইলেকশন এটা অনেক গৌরবের বিষয় মনে হয় যে উনি একজন মানে এই যে পজিশনে যাচ্ছেন হ্যাঁ নির্বাচনের মধ্যে আশা রাখি উনি নির্বাচিত হবেন এটা আমরা আশা রাখি ওটাতে আমার স্মৃতিটা হ্যাঁ আমি তো বেশি খুশি হয়েছি তুলুদা যে বদি কি হয় তারা খেয়াল করো না সবসময় তোলা মাছ তিরি করে নেব তুমি না চলিব ঠিক আছে নে কি মাথা ভিতরে আচ্ছা তাই কর হাই আর কথা